গোপালগঞ্জের ঘটনা, নির্বাচন বানচাল করাই কি লক্ষ্য? এবং সর্বশেষ জানাবো, মুসলিম নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জের ঘটনা, নির্বাচন বানচাল করাই কি লক্ষ্য? জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি সারা দেশে পদযাত্রা ও পথসভা করছে। এরই ধারাবাহিকতায় 16 জুলাই গোপালগঞ্জের পদযাত্রাটি মার্চ টু গোপালগঞ্জ শিরোনামে ঘোষিত হয়। উত্তরের প্রায় সবগুলো জেলায় শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি শেষে গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে ভয়ঙ্কর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। এনসিপির কেন্দ্রীয় নেতারা সভামঞ্চে পৌঁছার আগেই সকাল থেকে গোপালগঞ্জের চৌরঙ্গি মোড়ে এনসিপির সভামঞ্চ একাধিকবার হামলার শিকার হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসার পথে বিভিন্ন স্থানে বাধা ও আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও দুপুর 2টা নাগাদ সভামঞ্চে পৌঁছে সভা শেষ করে ফেরার পথে শত শত সশস্ত্র ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীর আক্রমণের শিকার হন। দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্রের তাণ্ডব মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর অ্যাকশনের সত্ত্বেও রণক্ষেত্রে পরিণত হওয়া গোপালগঞ্জ শহর থেকে এনসিপি নেতাদের নিরাপদে সরিয়ে আনতে সেনাবাহিনীর এপিসি ব্যবহার করা হয়। সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে অন্তত 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এনসিপি ও সন্ত্রাসী গ্রুপের বেশ কিছু লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে কারফিউ জারি করেছে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর গণহত্যাকারী পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নেক্কারজনক হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রতিবাদ বিক্ষোভ করেছে। দেশের কোথাও কোথাও স্থানীয় নেতাকর্মীরা রাস্তায় ব্লকেট সৃষ্টি করলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাস্তা ছেড়ে দিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিএনপি, জামায়াত সহ জুলাই অভ্যুত্থানের সমর্থক ও অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাৎক্ষণিক বিবৃতি সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে। মিটফোর্টের সোহাগ হত্যাকাণ্ড, খুলনায় যুবদল নেতা হত্যা সহ কিছু অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে এক ধরনের ব্লেম গেম বা কাদা ছোড়াছুড়ির ঘটনা ঘটলেও গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় সব পক্ষকে অভিন্ন অবস্থানে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হতে দেখা যাচ্ছে। বোঝা যায় আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে জুলাইতে অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে তেমন কোনো মতপার্থক্য নেই। তবে গোপালগঞ্জের ঘটনাকে ঘিরে দেশে এক ধরনের ঐক্যমত্য থাকা সত্ত্বেও এ নিয়ে পানি ঘোলা করার নানাবিধ আলামতও ফুটে উঠেছে। গোপালগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর সাথে আওয়ামী সন্ত্রাসীদের সংঘাতের প্রচুর ভুয়া ছবি ছড়িয়ে দেশে বিদেশে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে আওয়ামী দোসররা। পক্ষান্তরে এনসিপি, জামায়াত সহ কিছু রাজনৈতিক দলকে সংস্কার, বিচার সহ নানা দাবি দাওয়ার সামনে রাখার পাশাপাশি নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকার অজুহাতে নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার পক্ষে কথা বলতে দেখা গেছে। গোপালগঞ্জের ঘটনার পর তারা লেভেল প্লেয়িং ফিল্ডের অজুহাত তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। বিশেষত জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের শাহাদাত দিবসকে জাতীয়ভাবে পালনের উদ্যোগে এনসিপি নিষ্পৃহ থাকতে পারে না। দিবসটি পালন উপলক্ষে ঢাকা এবং রংপুরে যথাযোগ্য মর্যাদায় সাড়ম্বরে ভিন্ন মাত্রার অনুষ্ঠানাদির আয়োজন করতে পারত এনসিপি। তা না করে গোপালগঞ্জের পদযাত্রাতে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে যে জনসভার আয়োজন করা হয়েছিল তা নিয়ে মহল থেকে নানাবিধ প্রচারণা, প্রপাগান্ডা ছড়িয়ে গোপালগঞ্জকে একটি ভীতিকর উত্তপ্ত জনপদে পরিণত করার চেষ্টা করা হয়েছে।
বিশেষত শেখ মুজিবের সমাধিসৌধ ভাঙার গুজব ছড়িয়ে সারাদিনে অনেকটা একতরফা সংঘর্ষ ও সভা শেষ করে ফেরার পথে এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে আক্রমণের পেছনে বড় ধরনের দুর্বিসন্ধি ছিল বলে আঁচ করা যায়। গোপালগঞ্জ যেমন বাংলাদেশের বাইরে নয়, তেমনি গোপালগঞ্জের অতীত ইতিহাসও এনসিপি নেতা ও সরকারি প্রশাসনের ধর্তব্যে রাখা দরকার ছিল। যেখানে বিগত 4.5 দশকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ এবং বেগম খালেদা জিয়া গোপালগঞ্জ সফরে গিয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের বাধার সম্মুখীন হয়েছিল, সেখানে এনসিপি নেতাদের অতি সাহসী রাজনৈতিক কর্মসূচি গ্রহণের আগে সামগ্রিক বিষয়ে সচেতনতা এবং প্রস্তুতি থাকা দরকার থাকলেও বুধবার তা ছিল অনুপস্থিত। অন্যদিকে সরকারের প্রশাসনও এনসিপির নেতাদের নিরাপত্তা সহ সামগ্রিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মনে রাখা দরকার ছিল তারা শুধু একটি রাজনৈতিক দলের নেতাই নন, জুলাই গণঅভ্যুত্থানের বীরও বটে। তাদের নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যথাযথ গোয়েন্দা নজরদারি এবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিলে মূল্যবান 4টি প্রাণের মৃত্যু ঘটত না। প্রতিটি প্রাণী মূল্যবান। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার যোগে এনসিপি নেতাদের উদ্ধার না করে এপিসি দিয়ে সড়ক পথে উদ্ধারের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এমনিতেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যেও এক ধরনের নীরব প্রতিক্রিয়ার আভাস পাওয়া যাচ্ছে। এহেন বাস্তবতায় গোপালগঞ্জের ঘটনাকে যেন পক্ষগুলো নিজ নিজ স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সেদিকে সচেতন মহলে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পর্যবেক্ষকদের অনেকের মতে দেশে অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করার অপউদ্দেশ্য থাকতে পারে এই ঘটনা সৃষ্টির পেছনে। বিষয়টি খতিয়ে দেখার অবকাশ রাখে। গোপালগঞ্জের ঘটনা সবার চোখ খুলে দিয়েছে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। পতিত স্বৈরাচারের দোসর পলাতক সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, এটি স্বাভাবিক। গোপালগঞ্জে তাণ্ডব সৃষ্টির সাথে জড়িত প্রত্যেককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে গোপালগঞ্জ সহ দেশের সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনীর সহায়তার সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান যেন শুধু কাগজে বাঘ না হয়, এর মধ্য দিয়ে দেশে শান্তি, নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মুসলিম নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারত সরকার অবৈধভাবে ভারতীয় মুসলিমদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত জুড়ে হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে অধিকাংশই মুসলিম ও সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের অনেকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনজীবী এবং বাংলাদেশে পাঠানো ব্যক্তিদের অনেকেই বলছেন অনেক ভারতীয় নাগরিককেও তাদের সাথে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে। যারা এর প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বন্দুক দেখিয়ে হুমকি দিয়েছিল বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত হয়েছেন এমন প্রায় 200 জন ব্যক্তিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতে পুনরায় ফেরত পাঠিয়েছে। এসব ব্যক্তি বিপজ্জনক দুর্গম পথ পাড়ি দিয়ে নিজ দেশে ফিরতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ মানবাধিকার সংগঠন অধিকারের সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনা বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ভারত মূলত মুসলিম এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এটি জাতীয় এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই বাছাই ছাড়াই পুশিন বন্ধের আহ্বান জানিয়ে ভারত সরকারকে একাধিক চিঠি দেওয়া হয়েছে। তবে এসব চিঠির কোনো জবাব মেলেনি। বাংলাদেশে জোর করে পাঠানোর পর যাদের আবার ভারতে ফেরত পাঠানো হয়েছিল তাদের মধ্যে ছিলেন 62 বছর বয়সী হাজেরা খাতুন। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী। তার মেয়ে জরিনা বেগম বলেন, তাদের কাছে প্রমাণ করার মতো যথেষ্ট কাগজপত্র রয়েছে যে তার মায়ের পরিবারের 2 প্রজন্মই ভারতেই জন্মগ্রহণ করেছে। জরিনা বেগমের প্রশ্ন, তাহলে তিনি কিভাবে বাংলাদেশি হন? গত 25 মে হাজিরা খাতুনকে ভারতীয় পুলিশ তুলে নিয়ে যায়।
পরের দিন মাঝরাতে 14 জন মুসলিমের সাথে তাকে একটি ভ্যানে করে বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন সেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাদের সীমান্ত অতিক্রম করতে বাধ্য করে। হাজেরা খাতুন বলেন তারা আমাদের সাথে এমন আচরণ করছিল যেন আমরা পশু। আমরা প্রতিবাদ জানিয়ে বলেছিলাম যে আমরা ভারতীয়, কেন আমরা বাংলাদেশে প্রবেশ করব, কিন্তু তারা বন্দুক দেখিয়ে হুমকি দিয়ে বলে যদি আমরা অন্য দিকে না যাই তাহলে তারা আমাদের গুলি করবে। এরপর সীমান্তের ভারতীয় অংশে 4টি গুলির শব্দ শুনে আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত সীমান্ত পার হই। বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার এক পর্যায়ে তারা বিজিবির হাতে আটক হন। হাজেরা খাতুন বলেন তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ থাকায় বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে দেয়। পরে ট্রাকে করে তাদের সীমান্তে নিয়ে গিয়ে ভারতে ফিরে যেতে বলা হয়। তিনি বলেন আমরা ভারতে ফিরে আসার সময় ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। আমাদের বন এবং নদীর মধ্য দিয়ে হেঁটে যেতে হয়েছিল। আমরা আতঙ্কে ছিলাম যদি বিএসএফ অফিসাররা আমাদের ফিরে আসতে দেখে তাহলে তারা আমাদের মেরে ফেলবে। আমি নিশ্চিত ছিলাম যে আমরা মারা যাব। অবশেষে 31 মে হাজেরা খাতুন তার গ্রামে ফিরে আসেন। তার পরিবার জানায় যখন হাজেরা বাড়িতে ফেরেন তখন তিনি মানসিকভাবে প্রচণ্ড খারাপ অবস্থায় ছিলেন এবং তার সারা শরীরে ক্ষত ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।